কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ দুঃখী। আমাদের কারো কোনো টাইম সেন্স নেই। তোমাকে তো টাইমলি আসতে বলছো, তুমি ঠিকই আসছো, আমিও আসলাম। বাকি লোকজন আসলে কবে যে শিখবে ওরা। সবাই কি আর তোমার আমার মতো? এখন থেকে তুমি তোমার ডিসিশনগুলোই নেবে। আমি তোমাকে আর কখনো বিদেশ যাওয়ার জন্য প্রেশার করব না। না, নো কিন্তু নো, তারপর এ নিয়ে আমি আর কোনো ডিসকাশনই চাই না। আমাদের তরুণদের প্রতি, ইয়াং জেনারেশনের প্রতি আপনি কি কিছু বলবেন? আপনার নিজের একটা মাথা আছে যে আপনি কী কাজটা করবেন, ওই কাজটা আগে বাসুন, নিজে চয়েস করেন এবং ওই কাজের ভিতরে জোর লাগান যে আমি কী করতে চাই বা আমার টার্গেটটা কোথায়, আমার গোলটা কোথায়। রায়ানের সাথে তোমার কিভাবে পরিচয়? সবার সাথে সবার যেভাবে পরিচয় হয় সেভাবে। ও, আমি আরো ভাবলাম যে ও তোমার রিলেটিভ হয় কিনা। রিলেটিভ হলে পরিচয়ের কি দরকার? তাহলে ছোটবেলা থেকেই চিনতাম। আচ্ছা, মানে আমি লাইক ওর সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলাম আর কি, লাইক ওর ফ্যামিলি, ওর কয় ভাই বোন, কে কে আছে, এগুলাই, আর কিছু না। আমি জানি ওর নাম রায়ান, ও ইউকে থেকে ল পড়ে আসছে, ও ব্যারিস্টার। আর ফ্যামিলি অনেক পার্সোনাল একটা ব্যাপার। একটা মানুষের ব্যবহার তার ফ্যামিলি রিপ্রেজেন্ট করে। হি ইজ আ নাইস গাই, সো ওর ফ্যামিলিও ভালোই হবে। ওকে, আচ্ছা, মানে আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি, লাইক তুমি যদি মাইন্ড না করো তাহলে করি। মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে ওর সাথে কি তোমার কিছু আছে? কি আছে? মানে বুঝো না, আমি জানতে চাচ্ছি যে ও কি তোমাকে লাইক করে? না। ওকে, কেন? না এমনিতেই জাস্ট জানতে চাইলাম আর কি, মানে ছেলেটা জোস, স্মার্ট, তাই আর কি। চলে যাও। মানে এইভাবে হেল্প না করলে কিভাবে চালায় যাবো? এই চালায় যাও একা। এমন একজন লেজেন্ডারি লোকের সাথে দেখা করলাম যার মধ্যে কোনো অহংকার নাই, কোনো গরিমা নাই। সে এত সিম্পলি কথা বললো আমাদের সাথে, এত ফ্রেন্ডলি মিশে গেল। আমি না কখনো এক্সপেক্ট করিনি উনি এভাবে আমাদেরকে অ্যান্সার দিবে। এর জন্যই তো সে লিজেন্ড, কারণ সে জানে তার জন্ম মাটিতে এবং মৃত্যু মাটিতেই হবে। তোমরা কি জানো যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে পুরস্কার স্বরূপ একটা জমি পেয়েছিলেন? ওই জমিটা সে নিঃস্বার্থভাবে দান করে দিয়েছে। কিন্তু উনি তো এটা কোনো ইন্টারভিউতে কথা উল্লেখ করেন। এর জন্যই তো সে বড় মাপের একজন মানুষ। মানুষকে দেখানোর জন্য সে করেনি, সে নীরবেই করে গেছে। ওনার একটা কথা আমার এত বেশি ভালো লেগেছে জানো, উনি যে বললেন না, আমরা যে যেখানে আছি, যে পজিশনে আছি, স্টুডেন্ট হই কিংবা কোনো চাকরিজীবী হই, যে যার জায়গা থেকে সমাজের জন্য, দেশের জন্য ভাবতে হবে। কি হলো, তুমি চুপ কেন? না, ভাবছি যে আমি কি করছি আর উনি কি করছেন। সারপ্রাইজটা ভালোই ছিল। কেন যুদ্ধ করেছে? যুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধ করেছি, তখন তো
গ্রামটা গ্রাম জুড়ে দিল আমার মায়ের ভাষার জন্য আমি যুদ্ধ করছি। হ্যাঁ, মা বোন সব নির্যাতিত হয়েছিল। হাসপাতাল টাউনের এলাকায় গ্রামগঞ্জ সব জ্বলাই দিয়েছিল খানেরা বেহারিরা, যার জন্য আমি যুদ্ধ করছি। দেশ মাতৃভাষার জন্য আমি যুদ্ধ করছি। পরিবারের কথা বলেন। পরিবার তো আমার স্ত্রী আছে, 2 ছেলে 1 মেয়ে। আমাদের দেশের এখনের অবস্থানে আপনার কি মতামত, কি মনে হয়? বর্তমান আমরা দেশ স্বাধীন করছি, দেশ যখন গণগণ ছিল, যুদ্ধ ছিল, তখন তো হাহাকার ছিল। এই লোক পুরা এই বাংলাদেশ থেকেই তখন 7.5 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক ইন্ডিয়া চলে গেছিলো। তখন তো হাহাকার অবস্থায় ছিল। এই বর্ডার পার হলে এদিকে জলাজলি যুদ্ধ হাবিজাবি অশান্তি ছিল। এখন পাকিস্তানিদের আমরা এখান থেকে তাড়াই দিয়েছি। তাড়াই যাওয়ার পরে আমরা দেশ স্বাধীন করছি। দেশ স্বাধীন করে এখন ভালোভাবে শান্তিতে আছে, কিন্তু যতটুকু গণ্ডগোল হয়েছে সেগুলো রাজনীতি পার্টির জন্য। আমরা আছি শান্তিতে এখন। হ্যাঁ, এখন আমরা ওই টাইমের থাকি অনেক শান্তিতে আছি। অনেক শান্তিতে আছি। আমার দেশ স্বাধীন, আমি কারো বাধ্যগত নই। আমার একটা সময়ের কথা বলেন, আমার একটা ঘটনার কথা বলেন যেটা এখনো আপনাকে কাঁদায়। কাদায় আমার পায়ে গেল সারা প্রথম থেকে আমরা যুদ্ধ করলাম। আমি যুদ্ধ করে মানে প্রথমে আমি গুলি খাইছি, যুদ্ধ করার পরে লাস্টে আমার পা হয়ে যায়। যেখানে আমার পা যায় সেখানে 750 ছেলে মারা যায়। কি 750 হয়েছিল ওখানে? ওখানে বিভিন্ন জায়গার থেকে মাইন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি পার্সোনাল মাইন, জাম্পিং মাইন, মটার টাটার সবগুলো গোডান, এরকম গোডানে সেখানে জমা করছিল। সেটা ডিরেকশনে বাস্ট হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা। বাস্ট হওয়ার পরে ওখানে বিরাট একটা পুকুর হয়ে যায়। হ্যাঁ, আর ওখানে 750 মুক্তিযোদ্ধা লিস্টে ছিল, সেখানে 750 মারা যায়। আপনার কি কষ্ট হয় যে আপনার একটা পা নেই? পা হারাইছি এটা ভুলে গেছি আমি। ভুলে গেছি এই জন্য যে আমার মা বোনকে ঘুরি পাচ্ছি, আমার স্ত্রীকে ঘুরি পাচ্ছি, আমার দেশবাসীকে ঘুরি পাচ্ছি, সবাই শান্তিতে আছে, আমি এটা ভুলে গেছি। আচ্ছা চাচা, আমাদের তরুণদের কি করা উচিত? আমি আছি, ও আছে, ও আছে, আপনার কি মনে হয় আমরা তরুণরা কি করছি আর কি করা প্রয়োজন? এই শিক্ষাগত যোগ্যতা আছে যারা যারা স্কুল কলেজে আছেন, তাদের মুক্তিযোদ্ধা ইতিহাস এবং দেশ কীভাবে কষ্ট করি আমরা স্বাধীন করছি সেগুলোর ইতিহাস, এবং এই যে 30 লক্ষ শহীদ হলো তাদের ইতিহাস তুলে ধরা এবং বই পড়া এগুলো দরকার, জানা দরকার আছে। না হলে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব থাকবে না এবং ইতিহাস, মুক্তিযোদ্ধার ইতিহাস থাকবে না। আপনি যদি এখন তরুণ থাকতেন আপনি কি করতেন? আমি তরুণ থাকলে আমার যোগ্যতা হিসেবে আমি দেশের কাজ করতাম। কারণ আমরা যখন যুদ্ধ ট্রেনিং নেই তখন আমাদের পতাকা নিয়ে শপথ করাইছে যে আমরা জাতির কাজ ছাড়া অন্য কোনো কাজ করব না। আমি অস্ত্র বানাইতে পারি ঠিকই, কিন্তু অস্ত্র বানিয়ে আমি একটা বিভিন্ন বেইমানি কাজ বা মূল্যক কাজ বা ডাকাতি বা চোর এগুলা করিয়ে পারবো না। আমি যদি এখন ইয়ং থাকতাম বা আমি কর্মতে থাকতাম বা সরকারি চাকরি করতাম, তাইলে আমি যা আমার দরকার করার তাই করতাম। চাচা, যুদ্ধের সময় আপনি তো তরুণ ছিলেন, আপনার বয়স কিরকম ছিল তখন? সবাই মাত্র আমি এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট, তাহলে আপনার বয়স কত? 15, 16, 17? 17 তো হবেই না, 16। এখন আপনার তো তখন অনেক বন্ধু বান্ধব ছিল। হ্যাঁ, বন্ধু বান্ধব ছিল। আপনার সব বন্ধুরা কি মুক্তিযুদ্ধে? না, সব বন্ধু যায়নি। যায় নাই। আমাদের গ্রাম থেকে স্রেফ আমরা 3 জন গেছিলাম। 3 জন ছিল? 3 জন ছেলে প্রথম অবস্থায় যুদ্ধে গেছিলাম আমরা রাত্রেবেলা পরামর্শ করলাম যে এ দেশে থাকা যাবে না। হ্যাঁ, থাকা যখন যাবে না তখন আর থাকে কোনো লাভ নেই, আমরা চলে যাই। তখন বইপত্র ট্রাঙ্কের মধ্যে বন্ধ করে রেখে আমরা চলে গেলাম 3 জন প্রথমে। আপনারা কি যাওয়ার সময় এটা মাথায় ছিল? মা বাবাকেও বলিনি আমরা। মা বাবাকে বলেন নাই? মা বাবাকেও বলিনি। আচ্ছা, আপনারা তো জানতেন যে আমি যে ঘর থেকে বের হলাম আমি তো বেঁচে নাও ফিরতে পারি, আমার বাবা মার আমার কাছে। সঙ্গে আমার কমান্ডার তো প্রথম অপারেশনে মারা গেছে। এই মনোভাব নিয়ে তো চলে গেছি, যুদ্ধ করে দেশের জন্য যা গেছি আর কি, অন্য কারোর জন্য আশা করে জানি। তো চাচা, এই যে আপনি দেশের জন্য এত কিছু করলেন, এখন আজকে তো দেশ স্বাধীন, আর আপনারা যখন দেশের জন্য করেছেন তখন আপনারা তরুণ ছিলেন, আজকে আমরা তরুণ। তো আপনার কি চাচা মনে হয় যে এই তরুণ সমাজ সঠিক দিকে যাচ্ছে? সঠিক দিকে অনেকে যাচ্ছে, অনেকে যাচ্ছে না, অনেকেই বিভ্রান্তের পথে চলে যায়। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। জি, আর যারা আছেন শিক্ষিত ছেলে ফেলে তাদের ফিরিয়ে আনতে হবে। তাদের তোমরা ভিন্ন পথে যেও না, তোমরা সঠিক পথে চলে আসো। দেশের জন্য কাজ করতে হবে। দেশের জন্য কাজ করতে হবে, দেশের বাইরে যা কোনো কাজ করা যাবে। জি, এই চাচা আসলে আমাদের এখন এই জেনারেশনের ভিতরে খুব অস্থিরতা বিরাজমান। তারা জানে না তারা কি করবে, তো অনেক ভুল পথে অনেকে চলে যায়। অনেকে চলে গেল। এখন অনেকের মাঝখানে একটা ইচ্ছা আছে চাচা যে আমি পড়াশোনা করব, বাইরে যে ডিগ্রি নেব, ডিগ্রি নিয়ে ওই দেশে ভালো ইনকাম, আমি ওখানেই থেকে যাব। না, এটা হয় না বাপ। এটা
বাইরে থেকে ডিগ্রি নিতে পারছে, নিয়ে দেশে আছে কাজ করতে হবে। চাচা যুদ্ধের সময় তো আপনি এমন অনেক সময় হয়েছিল না যে আপনার সুযোগ আছে, আপনি এখন চাইলে এই যুদ্ধ ছেড়ে চলে যেতে পারেন? না, সুযোগ ছিল কিন্তু আমি জানি তো। কেন জান নাই চাচা? জানি, দেশের জন্য জানি আমি, কারণ ওখানে থাকলে তো আমি কিছু করতে পারবো না, পরাধীন তো তখন থাকতে হবে আমাকে। আমি কি করতে পারবো তখন? কিছু করতে পারবো না, কাজে দেশের জন্য আমাকে কিছু করতে হবে। আরেকজনের অধীনে থাকার থেকে যুদ্ধ করে মারা যাওয়া অনেক যুদ্ধ করে মারা যাওয়া অনেক ভালো। দেশের জন্য পাক দিছি, আফসোস করি নাই কারোর জন্য। এটা নিয়ে না, কোনো আফসোস নাই যে আপনি বাকি 10 জনের মতো হাঁটতে পারছেন না, এটা কোনো আফসোস করি নাই কোনোদিন। উল্টো 10টা লোক চলতে ফিরে পারতেছে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। আপনাদের জন্য আমরা চলতে পারছি। হ্যাঁ, দেশের সমাজকে এটাই বলবো যে তারা যেন দেশের সেবাই করে, অন্য কারো সেবা যেন না করে, পরদিনে যেন না থাকে তারা। আমরা কি করতাম? এখন এই সময় যদি আমাদের দেশে যুদ্ধ লাগে, আমরা কি যাব সে যুদ্ধে? আমার তো মনে হয় না। আমরা যদি যুদ্ধে চলে যাই তাহলে ফেসবুকে স্ট্যাটাস কে দিবে, লাইক এন্ড শেয়ার কে করবে, আর ইউটিউবে ভিডিওস কে দেখবে? আমাদের জন্য যুদ্ধ না বস, আমরা সবাই সোলজার। কোথায় জানো? ক্ল্যাশ অফ ক্ল্যান্স, রিয়েল সোলজার। তাদের অনেকেই আছে তখনই মারা গেছে, তাদের মধ্যে এমন অনেক আছে যারা এখন পর্যন্ত জীবিত। হয়তো কারো হাত নাই, কারো পা নাই, কারো হয়তো কোনো ফ্যামিলিও নাই। বাট আমি না আলটিমেটলি তাদের মধ্যে কখনো কোনো কমপ্লেন খুঁজে পাই না, তাদের কোনো কমপ্লেন নাই। সব কমপ্লেন আমাদের, সব সমস্যা আমরা সবসময় ফেস করি। আমার নিজের মধ্যেও এই ভুলটা ছিল এতদিন। যুদ্ধে যাওয়ার জন্য মানে একজন সৈন্য হওয়ার জন্য কি আমাদের কমপ্লেন ম্যান্ডেটরি? কমপ্লেন লাগবে না? তা তো না। সমস্যা কি আজকে নতুন না? সমস্যা তো আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। আর কিসের সমস্যা? দেশের যখন স্বাধীনতা প্রয়োজন ছিল, এর থেকে বড় সমস্যা কি আমরা এখন ফেস করছি? অশিক্ষার সমস্যা, দুর্নীতির সমস্যা, অপপ্রচারের সমস্যা, ইয়েলো জার্নালিজমের সমস্যা, আমাদের তো সমস্যা কোনো শেষই নেই। এই সমস্যা যদি আমাদের থাকে, এর সমাধান কারা করবে? আমরা করব। এই সমস্যা আমাদের, এই সমস্যার সমাধানের দায়িত্ব আমাদের। আর এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রত্যেকে এক একটা সোলজার, আমরা এক একটা সৈন্য। আমি ব্যারিস্টার রায়ান কামাল মালিক আজকে এবং এই মুহূর্ত থেকে নিজেকে এক তরুণ যোদ্ধা ঘোষণা করছি। আমি আমার দেশের জন্য লড়ব, কেউ সাথে থাকুক বা না থাকুক। আরে ভাই কি আশ্চর্য! এটা কোনো হাঁটার স্টাইল? এত দ্রুত কোনো মেয়ে হাঁটে? এভাবে কেউ হাঁটে? দেখো আমার এখন স্টাইল, এত দ্রুত কি মেয়েরা হাঁটে এত কিছু চিন্তার সময় এখন আমার নাই। একটা সিএনজি রিক্সা কিচ্ছু পাচ্ছি না, আমার তো অলরেডি অনেক লেট হয়ে গেছে। বাসায় গিয়ে যে আজকে কি বকাটা আমার খেতে হবে আমি বুঝতেছি না। আচ্ছা তুমি প্যানিক করতেছো কেন? বাসায় বলে আসোনি যে তুমি ঢাকার বাইরে আসছো? আর একটু লেট তো হতেই পারে, রাস্তাঘাটের ব্যাপার, তাই না? তুমি তো আমার বাসার লোকজনকে চিনো না। আমার দুলা ভাই এক গাদা স্পিচ নিয়ে বসে আছে, আমি বাসা ঢোকার সাথে সাথে শুরু করে দেবে লেকচার।
এই দুলাভাই কখনো এমন হয় নাকি? দুলাভাই থাকবে ফানি, দুলাভাই থাকবে চিল। তুমি লেট করে একটু ঢুকবা, সুন্দরী একটা ইয়াং শালি, সে আর তোমার বোনকে বলবে আচ্ছা ইয়াং সুন্দরী শালি লেট করতেই পারে, একটু বসাও, ওকে লেবু শরবত বানায় খাওয়াও, একটু জিরাও, একটা মিষ্টি করে হাসবে। এটাই তো দুলাভাই। কেমন দুলাভাই? সেটা আমি দেখতে পারি স্বপ্নে, কিন্তু এখন আমার জন্য অপেক্ষা করছে একটা বিশাল বড় দুঃস্বপ্ন। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি তোমাকে একটা রিক্সা ঠিক করে দিচ্ছি। এই কিসের রিক্সা ঠিক করা? একটা মেয়ে মানুষ সন্ধ্যা রাতে বাসা যাবে একা, তুমি রিক্সা ওকে পৌঁছে দিয়ে আসো, বাসা যাও। আমি না না না, ঠিক আছে, আমি একা যেতে পারবো, যেতে হবে না। আরে লাগবে সুফি, তুমিও সেফটি রেসপন্সিবিলিটি নাও, ওকে বাসার সামনে যে নামাই দিয়ে আসো ভাই। আমি এই যে আমার মেয়েও ম্যাম করতেছে, আমি যাই, তোমরা কি করবা আমি জানি না। মামা আসেন তো, ঘোরান রিক্সা। আমি কি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? ওকে, সুফি, বাসার সামনে, তোমার আসতে হবে না। থ্যাঙ্কস ফর এভরিথিং। তুমি এত দূর কষ্ট করে আমাকে বাসা পর্যন্ত লিফট দিলে। সমস্যা নেই, আমি এগিয়ে দিই। না না, আমি পারবো যেতে। আচ্ছা ঠিক আছে, মানে অন্য কোনো একদিন আসবো না। কোনোদিনই আসলে আমি তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো না, কারণ আমার বাসায় কোনো ছেলে ফ্রেন্ড অ্যালাউড না, ইনফ্যাক্ট কোনো ফ্রেন্ডই অ্যালাউড না। আর বাসার সামনে পর্যন্ত গেলে দোকানদাররা দেখবে, আমার দুলাভাইকে বলবে, তখন একটা নতুন প্রবলেম ক্রিয়েট হবে। হ্যাঁ, আমি যখন নিজে একটা বাসা নেব অবশ্যই তোমাকে ইনভাইট করব, তুমি আসবে তো না? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি না। এসো। আচ্ছা ম্যাম, বলো তো দেশের লাইফস্টাইল আর দেশের বাইরের লাইফস্টাইলের মধ্যে ডিফারেন্স কোথায়? মানুষজন একটু কম লেজি, তারা প্রচুর পরিমাণে কাজ করে, মোস্ট অফ দ্য টাইম বিজি থাকে। ইনফ্যাক্ট উইকলি 5 days তারা এত কাজ করে যে তারা মানে ফ্রাইডে নাইটে একবার এক্সস্টেড হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক তাদের আসলে কোনো সেভিংস থাকে না, কারণ তারা ফ্রাইডে নাইটে সব উড়িয়ে দেয়। ওরা আসলে ফিউচারটা নিয়ে খুব বেশি ভাবে না, দে আর কনসার্ন অ্যাবাউট টুডে, ওরা আজকে কীভাবে স্পেন্ড করবে। তাছাড়া সিকিউরিটির ব্যাপারটা তো কিছু আছে, সো বাকিগুলো তোই তো। আমার কাছে মনে হয় কি দেশের বাইরের লাইফস্টাইলটাই বেশি বেটার। আমি তো চান্স পেলে দেশের বাইরে চলে যাব। আমার কাছে মনে হয় যে ওখানকার লাইফস্টাইল অনেক পশ, দে আর মানে ইচ অ্যান্ড এভরিওয়ান লাইক অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। রাস্তাঘাট, ঘর বাড়ি, মানে সব কিছু অনেক গোছালো। আমার দেশে সেটেল হওয়ার একদমই কোনো ইচ্ছা নাই। তো তুমি গুছাও, তুমি নিট অ্যান্ড ক্লিন থাকো, তুমি পশ হও, দেশে হও, সমস্যা কি? তুমি যাই বলো না কেন, আমার দেশের বাইরেকে মানে দেশের বাইরের কান্ট্রিগুলোকে আমি বেশি প্রেফার করি। বুঝতে পারছি। শিখার সাথে কথা হয়েছে তোমার? আচ্ছা, কি প্ল্যান কি?
ও একটু আগে আমাকে ফোন করছে, বলছে যে আসতেছে। আমাদের হচ্ছে আজকে একজন ফরেনার আইকনের সাথে মিট করার কথা। আচ্ছা, সো ও আসলে আমরা বেরোবো আর কি। কিন্তু মানে ফরেনার আইকন কেন? আমাদের দেশের ভালো ভালো আইকন আছে, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করলেই পারে। আমি বুঝি না যে ফরেনার আইকনের কি দরকার। না কে বলছে? ইন্টারন্যাশনাল এইসব ফরেন আইকন নেওয়ারই দরকার আছে। কেন জানো? কারণ তোমাদের মতো মানুষদের জন্য। তোমরা তো আবার দেশি আইকনদের কথা শুনবে না। ফরেন ফরেন ফরেন। আচ্ছা এই চলো চলো, মানে বয় টাইম নেই, চল উঠ, কিছু খাই তারপর যাই। আরে উনি ওয়েট করছে আমাদের জন্য। আরে আসো। এই তুমি আগে বললে না যে মানে বিদেশ আর দেশের মধ্যে ডিফারেন্স কি? এই যে এটাও ওয়ান অফ দ্য ডিফারেন্স। ওখানে কিন্তু কেউ কাউকে ওয়েট করে না। আর তোমার যে অবস্থা আর যে ক্যালকুলেশন, তাতে মনে হয় যে তোমার বাংলাদেশে থাকা দরকার, ওর বিদেশে যাওয়া দরকার। ও তাড়াতাড়ি ইউজ টু হতে পারবে। যাই হোক, যাই। আই না